তখন মাঝরাত, বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আর তার পাশাপাশি ঠান্ডা শীতল হাওয়া বইছিল। ঝড় বৃষ্টির কারণে চারিদিকে নির্জন পরিবেশ হয়ে উঠেছিল, কিন্তু তার মধ্যেও একটা ফার্ম হাউসে আলো জ্বলছিল তখনও। ওই ফার্ম হাউসে 3 জন লোক ছিল, রাজীব, অশোক ও চিরঞ্জিত। 3 জনেই ছোটবেলার বন্ধু, বহুদিন পরে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। রাজীব, একটা কথা ঠিক, আমাদের 3 জনের মধ্যে সবচেয়ে বেশি সাকসেসফুল কিন্তু তুই। আজ তুই কলকাতা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। আরে আমার ব্যাপারে কি শুধু প্রশংসা করে যাবি, নাকি তোদের কথা কিছু বলবি? আমি আর নিজের ব্যাপারে কি বা বলবো, আমি তো সামান্য সরকারি কর্মচারী। আজকালকার সরকারি কর্মচারী বিজনেসম্যানের থেকেও বেশি ইনকাম করে চিরঞ্জিত। আরে না না রাজীব, আমার তো ওই মাস গেলে মাত্র 50,000 টাকা। তোর তো শুধু স্যালারি 50,000 টাকা, কিন্তু তুই মাস গেলে যে ঘুষটা নিয়েছিস তার তো কোনো হিসাব তুই নিজেও জানিস না। সত্যি ভাই, তোর গোয়েন্দাগিরি করার স্বভাবটা গেল না দেখছি। তোর তো দেখছি সব দিকেই কান আছে। কি রে অশোক, তুই আবার চুপচাপ বসে আছিস কেন? তোর কথা তো কিছুই জানি না। তুই এতদিন ধরে কি করছিস? না, এখনো কি সে আগের মতো মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছিস? যতদূর আমি জানি তুই শোধরাবার পাত্র নোস। আর থাম তো তোরা, সারাক্ষণ আমার পেছনে লাগাটাই হচ্ছে তোদের কাজ। অশোকের কথা শুনে বাকি দুজনে হাসতে লাগলো। অশোক উঠে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। রাজীব, তুই যে বলেছিলিস তোর এই ফার্ম হাউসে আমরা 3 জনেই শুধু আছি, এখানে কি আরো একজন কেউ রয়েছে নাকি? না না ইয়ার, এই ফার্ম হাউসটা সবসময় খালিই পড়ে থাকে। এখানে আমরা 3 জন ছাড়া আর কেউই নেই। ওই কথাটা শুনে আর পরে কিছু বলতে চাইল না, কেননা ওকে নিয়ে শুরু থেকেই ওরা হাসাহাসি করছিল। সে কারণে ও চুপ রইল। বৃষ্টিও তখন বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আমি এখন চলি, কাল দেখা করব। এত রাত্রে যাওয়ার কি দরকার আছে? আজ রাত্রে না এখানেই থেকে যা। না না, আমার বউ বাড়িতে নেই রে, আর মেয়েটা তো একা একা রয়েছে, তাই আমাকে বাড়ি যেতেই হবে। এই কথা বলে অশোক ফার্ম হাউস থেকে বাইরে বেরিয়ে আসলো। আধ ঘন্টার মধ্যে ওর নিজের বাড়িতেও পৌঁছে গেল। অশোক মোটরসাইকেল বাইরে রেখে নিজের ঘরে ঢুকছিল, কিন্তু সেই সময় হঠাৎ দরজায় কেউ একজন ঠকঠক করতে লাগলো। অশোক হঠাৎ চমকে গেল। এত রাতে কে হতে পারে? অশোক যখনই দরজাটা খুলল, অশোক দেখল দরজার সামনে একটা লোক কাঁধে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? প্রথমে তো ভেতরে আসতে দিন স্যার, তারপর বলছি আমি কে। আরে তোমার মাথা ঠিক আছে তো? সময় দেখেছ? রাত 12টা বাজে। স্যার, আমি মাত্র আপনার 2 মিনিট সময় নেব। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো, কিন্তু আমি তোমাকে ভেতরে আসতে দেব না। ওই ব্যক্তি ওনার ব্যাগ থেকে কিছু পুরনো পেন বার করে অশোককে দেখাতে লাগলো। স্যার, আপনি যদি এই পেনগুলি মার্কেট থেকে কিনতে যান তাহলে 50 টাকা পড়বে, কিন্তু আপনি যদি আমার কাছ থেকে এই সবকটা পেন নেন তাহলে মাত্র 10 টাকা দেবেন। ওই ব্যক্তির কথা শুনে অশোক চরম রেগে গেল। আর তোমার মাথা ঠিক আছে তো? তুমি এখন কোন জামানায় পড়ে আছো? আজকালকার জামানায় কেউ পেন বেচে নাকি? তাও আবার এত মাঝরাতে? আরে এখন অ্যামাজন ফ্লিপকার্টের জামানা, এই সময় কেউ ঘুরে ঘুরে পেন বেচে না। এই কথা শুনে ওই লোকটি অদ্ভুতভাবে একটা হাসি দিয়ে অশোকের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে অশোকের একটু ভয় হতে লাগলো। অশোক ভালো করে ব্যক্তিটার দিকে তাকিয়ে থাকলো। সে দেখলো ওই ব্যক্তিটা আস্তে আস্তে একটা 20-21 বছরের যুবকে পরিণত হয়েছে। অশোক ছেলেটাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। অশোক কাঁপতে কাঁপতে বলল, না না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? না না, এটা কখনোই হতে পারে না।
সবকিছুই সম্ভব হতে পারে। আজই সেই ঝড়ের রাত। হঠাৎ করে যুবক ছেলেটার চেহারাটা একটা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হলো। ওর চোখ দুটো চাঁদের আলোর মতন সাদা হয়ে গেল। ভয়ানক ব্যক্তিটি অশোকের হাতটা শক্ত করে ধরে ফেলল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? কখনোই না। কিছুক্ষণের মধ্যেই অশোকের সারা দেহ সাদা হয়ে গেল। তারপর ও মাটিতে লুটিয়ে পড়ল। আর সেই ভয়ানক ব্যক্তি অশোকের মুখের ওপর তার পুরনো পেনগুলো ছুঁড়ে ফেলে দিল। পরের দিন পুলিশ অশোকের দেহটা ভালো করে লক্ষ্য করছিল। ইন্সপেক্টর সুজয় হাবিলদারকে বলল, বুঝতে পারছি না হাবিলদার, আমি লাস্টের সারা দেহ ভালো করে পরীক্ষা করে দেখেছি, কিন্তু দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে সারা দেহটা সাদা হলো কি করে? আর কে বা মারলো একে? ওদের বন্ধুর মৃত্যু দেখে রাজীব এবং চিরঞ্জিত একটা রেস্টুরেন্টে বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল। অশোকের বডি দেখে মনে হচ্ছিল ওর দেহ থেকে পুরো রক্তটা যেন কেউ শুষে নিয়েছে। একটা কথা কিন্তু তুই লক্ষ্য করিসনি রাজীব? কোন ব্যাপারটা বলতো? আরে তুই ওই পেনগুলো কিছু লক্ষ্য করিসনি? পেনগুলো কিন্তু আজকের না, প্রায় 30 বছর আগেকার পেন। চিরঞ্জিতের কথা শুনে রাজীবের মাথা কাজ করা বন্ধ করে দিল। তুই কি এটা বলতে চাইছিস যে ও ফিরে এসছে? যেভাবে আমাদের বন্ধু মারা গেছে তাতে তো আমার এটাই মনে হচ্ছে। না না, এটা হতে পারে না, এটা কখনোই সম্ভব না। সত্যি তো এটাই যে আমার নিজেরই এখন বাড়ি যেতে ভয় লাগছে। আমার মনে হয় আমাদের দুজনের একসঙ্গে থাকাটাই ভালো হবে। একটা কাজ কর, তুই আমার সঙ্গে আমার ফার্ম হাউসে চল, আজ রাতটা ওখানেই একসাথে কাটাই। রাজীব চিরঞ্জিতের সাথে ওর ফার্ম হাউসের দিকে চলে গেল। সন্ধ্যার পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। যেখানে রাজীব পুরোপুরি ঘুমিয়ে পড়ল, সেখানে চিরঞ্জিতের চোখে কিছুতেই ঘুম আসছিল না। রাত যখন 12টা বাজে, তখন হঠাৎ বাইরে কলিং বেলের আওয়াজ হয়। চিরঞ্জিত দেখল রাজীব এখনো শুয়ে আছে। এত রাতে কে হতে পারে? বাইরে কলিং বেল বেজেই যাচ্ছিল। এতবার কলিং বেল বাজানোর কি আছে? কলিং বেলে কি হাতটা আটকে গেছে নাকি? চিরঞ্জিত দরজাটা খুলে দিল। কে তুমি? এতবার কলিং বেল বাজাচ্ছ কেন? কাকে চাই? প্রথমে আপনি আমাকে ভেতরে তো আসতে দিন স্যার। বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আমি এই বৃষ্টি থেকে বাঁচতে কোনো একটা জায়গা খুঁজছিলাম, তখনই এই ফার্ম হাউসটা আমার চোখে পড়ল। হ্যাঁ, এসব তো ঠিক আছে, কিন্তু আপনি কে? এই শহরে আগে তো দেখিনি কখনো। আমি একটা সেলসম্যান। উনার পিঠে ব্যাগটা ঝুলতে দেখে চিরঞ্জিত বলল, ঠিক আছে, ভেতরে আসো। তুমি অ্যামাজনের সেলসম্যান নাকি ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, কোনটা? আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। এই নাম আগে কখনো তো শুনিনি। তুমি তো বলছিলে তুমি সেলসম্যান। সেলসম্যান হয়েও তুমি এই নাম আগে কখনো শোনোনি? ওই ব্যক্তি রহস্যময় কেমন হেসে বলল, আসলে আমি ট্রেনে বসে পেন বিক্রি করি। ওই ব্যক্তি তার ব্যাগের থেকে একটা পুরনো পেন বার করে চিরঞ্জিতকে বলে, স্যার, মার্কেটে এই পেন 50 টাকা নেবে, কিন্তু আমি আপনাকে 12টা পেন মাত্র 10 টাকায় দিয়ে দিচ্ছি। এটা বলতে বলতেই ওই লোকটার চেহারাটা একটা যুবকে পরিণত হলো। ওই যুবককে দেখে চিরঞ্জিত চমকে গেল।
ও রাজীবকে ঘুম থেকে তোলার জন্য চেষ্টা করলো। রাজীব হঠাৎ করে জেগে গেল আর ওই ব্যক্তিকে দেখে বলল, তুমি তো ওই সেলসম্যান যে আজ থেকে 20 বছর আগে মারা গেছো, কিন্তু তুমি এখন আমাদের সামনে বেঁচে আছো কি করে? এটা কি করে হতে পারে? কে বললো আমি বেঁচে আছি? আমি তো মরে গেছি। তোমরা সকলে মিলে আমাকে মেরে ফেলেছিলে। আমি তোমাদের সামনে অনেক হাত জোর করে কেঁদেছিলাম যে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, কিন্তু তোমরা কেউ আমার কোনো কথা শোনোনি। আমাকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমাকে জেনে বুঝে ট্রাকের সামনে ফেলে দিনি। তোমরা এখনো মিথ্যে বলছো, ভালো করে মনে করো। হেই রাজীব, ওই দেখ ওই সেলসম্যানটা আবারও পেন বিক্রি করতে আসছে। আরে আমার মাথায় এটাই আসে না যে ও এই কটা পেন বিক্রি করে ঠিক কত টাকা ইনকাম করে। চল আজ একটু ভালো মতন জ্বালাই, যাতে করে এ আর পেন না বিক্রি করতে পারে। ওকে দেখলে আমার সারা দিনটাই খারাপ যায়। একটা সরল সাদামাটা ছেলে চশমা পরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ 2-3 জন ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে পড়ে। এই জানেমান, কোথায় চললি রে ভাই? আমাদেরকেও দুটো পেন দিয়ে যা। হ্যাঁ, তোর ওই 2 আনার পেন বিক্রি করে কত টাকায় বা ইনকাম করিস সেটাও তো একটু বলে দিয়ে যা। আসলে তোমরা কি চাও? আমি পেন বেচে যত টাকাই বা ইনকাম করি না কেন, আমি তো তোমাদের কাছে হাত পেতে পয়সা চাই না। আমি পেনগুলো বিক্রি করে আমার নিজের স্কুল ফি মেটাই, তোমাদের মতো না যে স্কুলের ফি এর জন্য মা বাবার কাছে হাত পাতি। অশোক দেখছিল ওদের দিকে একটা বড় ট্রাক আসছিল। হঠাৎ করে অশোক ওই সেলসম্যানকে ট্রাকের সামনে ধাক্কা মেরে দেয়। ট্রাক সেলসম্যানকে রাস্তায় পিষে দিয়ে চলে যায়। এসব পুরনো কথা ভাবতে ভাবতে সেলসম্যানের চেহারাটা পুনরায় বদলে গেল সেই ভয়ঙ্কর রূপী আত্মায়। ওই সেলসম্যান রাজীব আর চিরঞ্জিতের হাত শক্ত করে ধরে থাকলো, আর কিছুক্ষণের মধ্যেই রাজীব এবং চিরঞ্জিতের দেহটা ধীরে ধীরে সাদা বর্ণে পরিণত হয়ে উঠল এবং ওরা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সেলসম্যান ধোঁয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।